অ্যাপথাস আলসার শুরু করতেছি। অ্যাপথাস আলসার কি জিনিস? আমাদের মুখ গহ্বরের ভিতর একটা পেইনফুল আলসারের মতো হয়। ওই যে অনেকে বলে ঠোসকা পড়ে গেছে, ছাল উঠে গেছে, ঠিক আছে, মাড়িতে বা মাড়ির আশেপাশে এইসব জায়গায়। এটার নাম হচ্ছে অ্যাপথাস আলসার। এটা সবসময় পেইনফুল হয়, ঠিক আছে, পেইনফুল হয়, ব্যথা হবে। ব্যথা যেটাই হবে না সেটা আবার আলাদা জিনিস, একটু পরে বলতেছি। আগে হচ্ছে প্রথম যেটা বলতেছি, ব্যথা হবে, সাদা সাদা হয়ে যাবে, ঠিক আছে। পেইনফুল ওরাল আলসার, এটার নাম হচ্ছে অ্যাপথাস আলসার। কাকে বলে যদি আমরা বলি, অ্যাপথাস আলসার কি জিনিস? ইজ এ কমন রিকারেন্ট পেইনফুল আলসারেটিভ লেশন অফ দ্য ওরাল মিউকোসা। যেটা বললাম আমরা যে অ্যাপথাস আলসার ওরাল মিউকোসা মানে মুখ গহ্বরের ভিতর হয়, সিভিয়ার পেইনফুল। এটা খুবই ব্যথা হয়, এটা কোনো ইনফেকশনের ফলে হয় না। তাই লেখা আছে নট কজ বাই ইনফেকশন। এটা কোনো ইনফেকশনের ফলে হয় না, এটা সাধারণত একটা ইমিউন রেসপন্স বা যে কোনো ট্রমা বা যে কোনো কারণে, ঠিক আছে, এইসব কারণে হয়। যাদের ইমিউনিটি দুর্বল বা মুখের হাইজিন ঠিক মতো মেনটেন করে না, যারা ব্রাশ করে না, মুখ ঠিক মতো পরিষ্কার করে না, বা যাদের ডায়াবেটিস আছে, এইচআইভি আছে, ক্যান্সার আছে, এইসব লোকদের এই অ্যাপথাস আলসারটা বারবার হয়। আর একটা কারণ আছে, যাদের ভিটামিনের ডেফিসিয়েন্সি আছে, ঠিক আছে, ভিটামিন বি এর যদি ডেফিসিয়েন্সি থাকে, মানে ঠিক মতো না খায় ভিটামিন বি যুক্ত খাবার, তাদের ক্ষেত্রে এই অ্যাপথাস আলসারটা হতে পারে। এর আর একটা নাম আছে, আমরা স্টোমাটাইটিসও বলি অনেক ক্ষেত্রে, ঠিক আছে। এটা কি কারণে হয়, প্রিডিসপোজিং ফ্যাক্টর, কি কি কারণে হয়, এটার এক্সাক্ট কোনো এরকম কারণ নেই। আগেই বলছি যে এটা কোনো ইনফেকশনের ফলে হয় না, এক্সাক্ট ওইরকম কোনো কারণ নেই, কিন্তু আমরা আন্দাজ করতে পারি যে বিভিন্ন কারণ, যেমন লোকাল ট্রমা। লোকাল ট্রমা বলতে বোঝায় যে অনেকে কামড় খায়, ঠিক আছে, বা ছাল উঠে যায়, বা অনেকে গরম খাবার খাইতে পারে না ঠিক মতো, হাড় গোড় চাবানোর সময় ছাল উঠে যাইতে পারে, এর ফলে আপনার হতে পারে অ্যাপথাস আলসার। আর একটা হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন, ফ্যামিলি হিস্ট্রি, মানে অনেকের ফ্যামিলিতে হিস্ট্রিতেই পাওয়া যায় যে সবারই এরকম বারবার বারবার হচ্ছে, এটারে বলতেছে জেনেটিক প্রিডিসপোজিশন। তারপর অটোইমিউন রিয়াকশন, অনেকের অটোইমিউন রিয়াকশন হয়। অটো ইমিউন মানে কি, আমি আগেও একদিন বলছিলাম, আপনার নিজের ইমিউনিটি। ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, আর অটো ইমিউনিটি মানে কি, রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় তো জীবাণুরও মেরে, ঠিক আছে। এই ক্ষেত্রে জীবাণুরে মারে না, এই ক্ষেত্রে আপনার নিজের ভালো যে কোষ, এইগুলারই আপনার নিজের ইমিউনিটি সিস্টেম মেরে ফেলে, এইটারে বলা হয় অটো ইমিউনিটি, ঠিক আছে। এই ক্ষেত্রে অটো ইমিউনিটির কারণে এটা হতে পারে। স্ট্রেসের কারণে হইতে পারে, যারা খুব বেশি স্ট্রেসে থাকে তাদের ক্ষেত্রে হইতে পারে। স্ট্রেসে থাকলে আমাদের সাধারণত কর্টিসল নামে একটা হরমোন রিলিজ হয়, এই কর্টিসলের ফলে অনেকের ক্ষেত্রে এরকম আলসার টালসার হইতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হইতে পারে। তারপর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, একটু আগেই বললাম, ভিটামিন বির কারণে, ঠিক আছে, ভিটামিন বির কারণে যারা ভিটামিন বি ঠিক মতো না খায়, ফল ফ্রুট সবজি এইসব না খায়, তাদের ক্ষেত্রে হতে পারে। আর হরমোনাল কিছু ফ্যাক্টর আছে, যে মিনিস্ট্রেটিং ওম্যান, যাদের পিরিয়ড হয়, সেসব ওমানদের ক্ষেত্রে হতে পারে। এইগুলো হচ্ছে কারণ, কিন্তু এক্সাক্ট কোনো কারণ আসলে নাই যে এই কারণেই এটা হইতেছে, এরকম কোনো কারণ নাই আসলে, ঠিক আছে। তারপর আসেন ক্লিনিক্যাল ফিচার, কি কি লক্ষণ আমরা পাই, কি কি লক্ষণ পাই। 1 নাম্বার লক্ষণ হচ্ছে ব্যথা থাকবে, ঠিক আছে, ব্যথা থাকবে, আর একটু সাদা হয়ে যাবে, ভিতরটায় হচ্ছে নেক্রোটিক সেন্টার। নেক্রোটিক সেন্টার বলতে বোঝায়, দেখবেন একটু ক্ষতর মতো হয়, ঠিক আছে, দেবে যায় জায়গাটা, আর হচ্ছে সাদাটাই হয়ে যাবে, এটা তো আগেই বললাম, আর আশেপাশে লাল হয়ে যায়, লাল হয়ে যায়। তারপর পেইন হইছে ওটসেন উইথ স্পাইসি অ্যাসিডিক ফুড, মানে আপনি যদি খাবার খান, ঝাল যুক্ত খাবার, সল্টি খাবার, অ্যাসিডিক খাবার খান, তাইলে এটার ব্যথা আরো বেড়ে যাবে। বার্নিং সেন্সেশন হয়, বার্নিং সেন্সেশন মানে জ্বালা পোড়া, ওই জায়গায় জ্বালা পোড়া হবে, খাবার খেতে গেলে জ্বালা পোড়া হবে, বা গরম কিছু নিলে কথা বলতে কষ্ট হয়, খাবার খেতে কষ্ট হয়। আর কোনো এই জায়গায় জ্বর কিচ্ছু আসবে না, ঠিক আছে, সাধারণত কোনো জ্বর ঠর কিছু না। ডায়াগনোসিস করি কিভাবে, আমরা দেখি চিনতে পারি, এর জন্য কোনো পরীক্ষা করার দরকার হয় না। আমরা যা দেখি ক্লিনিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে দেখতে কেমন, এটা দেখি আমরা বুঝতে পারি যে এটা অ্যাপথাস আলসার। এটা অন্য কিছু না, কেন এর কারণ আমি একটু পরে বলতেছি। অন্য আরেকটা কজ আছে ওরাল ক্যান্ডিডিয়াসিস, একটু পরে আমরা পড়াবো। ওরাল ক্যান্ডিডিয়াসিসে ব্যথা থাকে না এত, এইটা যেমন ব্যথা থাকে ওইটাও এমন ব্যথা থাকে না। আর ওরাল ক্যান্ডিডিয়াসিস বেশি হয় জিহ্বায়, আর এটা বেশি হয় হচ্ছে মাড়িতে বা গালে ভিতরের দিকে আর কি, ঠিক আছে। এবার আসেন এর ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি করবেন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের ট্রিটমেন্ট কি করবেন। এই ছবিতে ভালো অ্যাপথাস আলসার বোঝা যাচ্ছে না, আমি আপনাদের ছবি পাঠাই দিব অনেক, ঠিক আছে, আপনারা দেখে নিন, আমি পাঠাই দিব অনেক, তারপর দেখে নিন। এটা সাদা কালো প্রিন্টের ছবি, তো এই জন্য অ্যাপথাস আলসার অত ভালো বুঝাচ্ছে না। আসেন এবারে ট্রিটমেন্ট কিভাবে করব। এর ট্রিটমেন্ট একদমই সহজ। এর ট্রিটমেন্ট অনেক উল্টাপাল্টা করে। এই অ্যাপথাস আলসার হইলে অনেক কিছু দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, অনেক স্টেরয়েড টেস্টেরয়েড আবি যাবি অনেক কিছু দেয়। এত কিছু লাগে না, আমরা সিঙ্গেল প্রিপারেশন ইউজ করতে পারি। আমরা খালি অ্যাপসল ওরাল পেস্ট যদি ইউজ করি, এতেই অ্যাপথাস আলসার কন্ট্রোলে চলে আসে, ঠিক আছে।
অ্যাপসল ওরাল পেস্ট। এই অ্যাপসল দিলেই অ্যাপথাস আলসার মোটামুটি কন্ট্রোলে চলে আসে। এটা লাগাতে হয়েছে খাবার পরে রাতে, ঠিক আছে? খাবার পরে রাতে আমরা 7 থেকে 15 দিনের ডোজ দিই, মানে 7 থেকে 15 দিন সে ইউজ করবে, এর ভিতরে এটা ঠিক হয়ে যাবে। দেখা যাবে 2-3 দিন ইউজ করার পরে এটা আস্তে আস্তে কন্ট্রোল হচ্ছে। যদি অ্যাপসলে কন্ট্রোল না হয় সেই ক্ষেত্রে আপনারা আরো একটু ভালো ওষুধ দিতে পারি, ট্রিমোকর্ড দিতে পারি। এটা ওরাল পেস্ট, ঠিক আছে? ওরাল পেস্ট, পেস্টের মতো জাস্ট আঙুল দিয়ে আমরা লাগাইতে বলি, আর কিছু না। এই ট্রিমোকর্ড হইছে স্টেরয়েড, ঠিক আছে? ট্রিমোকর্ড আমরা দিনে 3 বার মুখের যে জায়গায় ক্ষত ওই জায়গায় লাগাতে বলি। এটাও 7 থেকে 15 দিন, ঠিক আছে? কিন্তু দুইটা একত্রে লাগবে না, যে কোনো একটা। সাধারণত প্রথমে আমরা অ্যাপসল ওরাল পেস্ট এটা দিলেই হয়। এর পাশাপাশি একটু মাউথ ওয়াশ ইউজ করতে বলবেন, মাউথ ওয়াশ তাইলেই হবে, আর কিছু লাগবে না। প্রেডনিসোলন লাগবে না, কোনো কাজে লাগে না, ঠিক আছে? আর এর পাশাপাশি যে বললাম একটু মাউথ ওয়াশের ক্ষেত্রে আমরা বায়োডিন মাউথ ওয়াশের কথা বলি। যে প্রথম যেটা দেওয়া আছে ক্লোরোহেক্সিডিন মানে হয়েছে বায়োডিন মাউথ ওয়াশ, ঠিক আছে? দিনে 2 বার করে কুলকুচি করে ফেলে দিতে হয়। বায়োডিন মাউথ ওয়াশ ব্যবহারের নিয়ম কি? ব্যবহারের নিয়ম হচ্ছে হাফ গ্লাস কুসুম গরম পানিতে মিশাতে হয় 2 চামচ মানে 10 ml মিশাবেন। হাফ গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে কুলকুচি করবেন। কুলকুচি এক মিনিট ধরে করতে বলি, 60 সেকেন্ড, 1 মিনিট ধরে করবে। দিনে 2 বার, সকালে আর রাতে, খাবার পরে, অবশ্যই খাবার আগে না, খাবার পরে, এরকম 7 দিন, ঠিক আছে? 7 দিন। এইটা কিন্তু মেইন ট্রিটমেন্ট না, এটা হচ্ছে পাশের ট্রিটমেন্ট। মেইন ট্রিটমেন্ট আমাদের অ্যাপসল ওরাল পেস্ট, ঠিক আছে? আর যাদের ভিটামিন ডেফিসিয়েন্সি মনে হয় যে এরা ভিটামিন জাতীয় খাবার টাবার খায় না, তাদের ক্ষেত্রে আমরা আলাদাভাবে রিবোসন দিই একটু, ঠিক আছে? রিবোসন হচ্ছে চুষে খাইতে বলি, ঠিক আছে? চুষে খাইতে বলি। রিবোসনের ডোজ একটা করে না, 2টা করে, ঠিক আছে? এই জায়গায় ডোজ ভুল আছে, এই জায়গায় লেখা একটা করে 3 বার। একটা করে দিলে কিছু হয় না অ্যাডাল্টদের, 2টা করে দিতে হবে। রিবোসন যদি কাউকে দেন একবারে 2টা করে সে খাবে, একবারে 2টা করে 3 বেলা, ঠিক আছে? 7 দিন মানে এক দিনে খাবে 6টা করে, 7 দিন। এর দাম মেলা কম, এর বেশি দাম না, ঠিক আছে? বেশি দাম না। তাইলে আমরা টোটাল ট্রিটমেন্ট ফলো করি, এর বাইরে আর কিছু দেওয়ার দরকার নাই। জাস্ট অ্যাপসল ওরাল পেস্ট আর হইছে আপনার ক্লোরোহেক্সিডিন মানে বায়োডিন মাউথ ওয়াশ। আর যদি এতে না কমে তাইলে আমরা একটু অ্যাড করতে পারি কি, ট্রিমোকর্ড অ্যাড করতে পারি। আর যদি আপনার মনে হয় যে এই রোগী ভিটামিন জাতীয় খাবার খাচ্ছে না, ভিটামিন বি কমপ্লেক্স নাই, বি নাই, তাইলে তার ক্ষেত্রে রিবোসনটা অ্যাড করবেন। রিবোসন মানে হচ্ছে ভিটামিন বি2, ঠিক আছে? বি2 আপনি ইচ্ছা করলে ভিটামিন বি কমপ্লেক্সও দিতে পারেন, এই ক্ষেত্রে যদি আপনার মনে হয় বি কমপ্লেক্সও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তাহলে এই গেল আমাদের অ্যাপথাস আলসার। অ্যাপথাস আলসারের বেশি কিছু না, এই কয়েকটা পয়েন্ট যার দেখে চিনতে হবে যে এটা অ্যাপথাস আলসার। যখনই বলবে ব্যথা তখনই আপনি বুঝতে পারবেন। 2 নাম্বার পয়েন্ট আমরা যেটা পড়ানোর কথা বললাম যে ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে? ক্যান্ডিডিয়াসিস কি জিনিস? ক্যান্ডিডিয়াসিস হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন একটা, ঠিক আছে? ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল মানে কি? ছত্রাকের ইনফেকশন। এটাও মুখের ভিতরে হয়, কিন্তু জিহ্বায় বেশি হয়। ক্যান্ডিডিয়াসিস সাধারণত জিহ্বার দিকে বেশি হয়। এই ক্যান্ডিডিয়াসিস কেন হয়? ক্যান্ডিডিয়াসিস হয় হয়েছে ইমিউনিটি যদি কারো কমে যায় সেই ক্ষেত্রে হয়। ক্যান্ডিডা আমাদের মুখের ভিতর এমনি বাস করে, সংখ্যায় কম আছে, বেশি নেই। কম থাকলে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন বেশি হয় কখন? যদি ইমিউনিটি কমে যায়। এটা কমনলি কাদের হয়? যারা ইনহেলার ইউজ করে, শ্বাসকষ্টের রোগী ইনহেলার ইউজ করে, তাদের ক্ষেত্রে ক্যান্ডিডিয়াসিসটা খুবই কমনলি হয়। এছাড়া যারা অ্যান্টিবায়োটিক অনেক দিন ধরে খায় তাদের ক্ষেত্রে ক্যান্ডিডিয়াসিস হতে পারে, ঠিক আছে? বা মেয়েদের ক্ষেত্রে যারা পিল ইউজ করে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এই পিল খাইলেও ক্যান্ডিডিয়াসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সব ক্ষেত্রে ক্যান্ডিডিয়াসিসটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে হয়। নরমালি ক্যান্ডিডিয়াসিস তেমন একটা হয় না। সব থেকে বেশি হয়েছে বললাম কি ক্ষেত্রে? এই যারা হচ্ছে ইনহেলার ইউজ করে, এই ক্ষেত্রে আমরা সব থেকে বেশি পাই, ঠিক আছে? সব থেকে বেশি পাই। কারণ কি কি? কারণ তো ফাঙ্গাল ইনফেকশন আগেই বললাম যে ক্যান্ডিডা অ্যালবিকান, ফাঙ্গাসের নাম হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান। এই ক্যান্ডিডা অ্যালবিকান থেকে সাধারণত ক্যান্ডিডিয়াসিস হয়। রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর কাদের ক্ষেত্রে বেশি হয়? যাদের ইমিউনিটি খারাপ, উইক ইমিউনিটি, ঠিক আছে? উইক ইমিউনিটি তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া ডায়াবেটিস মেলাইটাস, যাদের ডায়াবেটিস আছে, যাদের এইডস আছে, ক্যান্সার আছে, কেমোথেরাপি নেয়, বা কর্টিকোস্টেরয়েড, যে পেডনিসোলন জাতীয় বা কর্টোয়ান জাতীয় ড্রাগ খায়, ঠিক আছে? এইগুলা যারা অ্যান্টিবায়োটিক খায়, ঠিক আছে? এদের ক্ষেত্রে সাধারণত বেশি হয়। আর মেল নিউট্রিশনের ক্ষেত্রেও হতে পারে, বাট এটা কমন না। এই লাস্টের দুইটা আনকমন, এই দুইটা অত কমন না, উপরের গুলা কমন, ঠিক আছে? আর এক্সট্রা বলছি ওরাল কন্ট্রাসেপটিভ পিল যারা ইউজ করে তাদের ক্ষেত্রে হয়, ইনহেলার যারা ইউজ করে তাদের ক্ষেত্রে হয়। কারণ ইনহেলারের ভিতর স্টেরয়েড আছে, ঠিক আছে? ইনহেলারের ভিতরেও কিন্তু স্টেরয়েড আছে, সেই জন্য হয়। ক্লিনিক্যাল ফিচার কি কি ফিচার প্রডিউস করে? এই ক্ষেত্রে হয়েছে একটা হোয়াইট প্লাক
প্রডিউস করে, একটা সাদা আবরণ, যার জিহ্বার উপর দেখবেন একটা সাদা আবরণের মতো প্রডিউস করতেছে। এই আবরণ যদি আপনি উঠাতে চান মানে গুঁতা দেন, সেই ক্ষেত্রে ব্যথা লাগবে, কিন্তু নর্মালি সাধারণত খুব একটা ব্যথা এই জায়গায় হয় না। যখন খাবার টাবার খায় জাল ঠাল তখন ব্যথা হইতে পারে, কিন্তু নর্মালি আগেরটার মতো ব্যথা এই ক্ষেত্রে হয় না। যদি সিভিয়ার অবস্থা হয় মানে মারাত্মক অবস্থা ধারণ করে, সেই ক্ষেত্রে ডিসফেজিয়া ডেভেলপ করতে পারে। ডিসফেজিয়া মানে গিলতে কষ্ট হওয়া, ঠিক আছে, খাবার গিলতে কষ্ট হওয়া বা ডোক গিলতে কষ্ট হওয়া, এটারে বলা হয় ডিসফেজিয়া, ঠিক আছে। এই ডিসফেজিয়া প্রডিউস করতে পারে। আর ইনফ্যান্টদের ক্ষেত্রে, বাচ্চাদের যদি হয় তাহলে বাচ্চারা হচ্ছে ইরিটেবল থাকে। ইরিটেবল থাকে বলতে খাবার খাইতে দেয় না, কান্নাকাটি করে, ঠিক আছে, মুখে কিছু দিতে দেয় না, এটারে বলে ইরিটেবল বা ফিডিং ডিফিকাল্টি। তাহলে এই ফিচার গুলো আমরা পাই হয়েছে ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিডিয়াসিস আমরা ডায়াগনোসিস করব কিভাবে? এই ক্ষেত্রে পরীক্ষা করা যায়। এই ক্ষেত্রে খালি দেখে যে ডায়াগনোসিস করব তা না, এই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে পরীক্ষা করতে পারবো। পরীক্ষা কিভাবে করি? ফার্স্টে তো ক্লিনিক্যাল অ্যাপিয়ারেন্স দেখলাম, দেখে মনে হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, এবার আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা আমরা কিভাবে করি? পরীক্ষা হচ্ছে যেই জায়গায় হয়েছে ওই জায়গা থেকে একটু স্প্যাচুলা, স্প্যাচুলা বলতে বুঝে একটু চিরুনির মতো, ওই চিরুনির মতো দিয়ে একটু দিয়ে আমরা স্যাম্পেল নিই ওই জায়গা, ঠিক আছে। স্যাম্পেল নিয়ে এরপর আমরা হয়েছে মাইক্রোস্কোপে পরীক্ষা করি। মাইক্রোস্কোপে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH মিশিয়ে আমরা পরীক্ষা করি। পরীক্ষা করলে আমরা দেখতে পাই যে এটা ক্যান্ডিডিয়াসিস এর বার্ডিং স্টেজ। এইভাবে আমরা পরীক্ষা করে কনফার্ম হই যে এটা ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে। এবার আসেন ট্রিটমেন্টে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে ফার্স্টেই ওষুধ দেওয়ার আগে যে অন্য যেসব কারণ আছে, বড় বড় কারণ, এই কারণগুলো আমাদের আগে কন্ট্রোল করতে হবে। কারণের ভিতরে যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। ওরাল হাইজিন মেনটেন করতে হবে, মানে মুখের যে ক্লিন করা, 2 বার ব্রাশ করা বা মাউথ ওয়াশ ইউজ করা, ওই যে বায়োডিনের কথা বললাম, এইগুলা ঠিক মতো করতে হবে। এরপর আমরা স্পেসিফিক ট্রিটমেন্টে চলে যাব। স্পেসিফিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি কি ওষুধ ইউজ করতে পারি? এই ক্ষেত্রে আমরা মাইক্রোনাজল ওরাল জেল, মাইক্রোরাল জেল নামে বাজারে পাওয়া যায়, মাইক্রোরাল জেল ইউজ করতে পারি। কোট্রাইমাজল পাওয়া যায়, নিস্টাটিনের ড্রপ পাওয়া যায় বা সাসপেনশন পাওয়া যায়, এগুলো ইউজ করতে পারি। আর এগুলো যদি না কাজ হয় সেই ক্ষেত্রে আমরা সিস্টেমিক ভাবে ট্যাবলেট ক্যাপসুল ইউজ করতে পারি, ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, ঠিক আছে। আর এর পাশাপাশি ওই যে বায়োডিন দিয়ে মাউথ ওয়াশ ইউজ করতে বলি। মাউথ ওয়াশ এই ক্ষেত্রে ম্যান্ডেটরি লাগবেই, ঠিক আছে, লাগবেই। স্পেসিফিক ভাবে ট্রিটমেন্ট আরো সুন্দর করে দেয়া আছে, আপনাদের আমি অলরেডি দিয়ে দিছি, এটা দেখলে বুঝতে পারবেন। দাঁড়ান দেখাচ্ছি, এখানে ডোজ সহই দেয়া আছে, ঠিক আছে। ডোজ সহ প্রথমেই দেয়া আছে, দেখেন নিস্টাটিন। নিস্টাটিন আমরা বর্তমানে ইউজ করি না, বাচ্চাদের ক্ষেত্রে নিস্টাটিন দিই, বড়দের ক্ষেত্রে দেই না। বড়দের ক্ষেত্রে আমরা ইউজ করি মাইক্রোরাল জেল, ঠিক আছে। মাইক্রোরাল জেল দিনে 3 থেকে 4 বার ইউজ করতে বলি 14 দিনের জন্য। 14 দিনের জন্য যেই জায়গাটা সাদা সাদা হয়েছে ওই জায়গায় হয়েছে এই মাইক্রোরাল জেলটা দিতে হবে দিনে 3 থেকে 4 বার 14 দিনের জন্য। আর পাশাপাশি আমরা ফ্লুকোনাজল বা ইট্রাকোনাজল অ্যাড করি, ঠিক আছে। ফ্লুগাল অথবা ইট্রা যে কোনো একটা অ্যাড করি। ফ্লুগালের ক্ষেত্রে একটু কথা আছে, ফ্লুকোনাজলের ডোজ দেখবেন এক একজন এক এক ভাবে লিখতেছে। ফ্লুগাল সব ভাবে দেওয়া যায়। ফ্লুগালের পাওয়া যায় 50 mg, 150 mg, 200 mg, 3টা ফর্মুলেশনে সাধারণত পাওয়া যায়, ঠিক আছে। 50 mg ক্ষেত্রে ডোজ হয়েছে 2টা দিতে হয়, 2টা মানে সকালে একটা রাতে একটা। সাধারণত আমরা 7 থেকে 14 দিনের ডোজে দিই। 150 mg ক্ষেত্রে আর 200 mg ক্ষেত্রে এটা অনেক ভাবে দেওয়া যায়। 150 mg যারা সিভিয়ার ইনফেকশন তাদের ক্ষেত্রে আমরা 2 বেলাও দিতে পারি, কিন্তু ম্যাক্সিমাম কেসে আমরা 1 বেলা দিই, ঠিক আছে। 1 বেলা দিই, 1 বেলা দিই ম্যাক্সিমাম কেসে। 1 বেলা রোজ করে 7 দিন দিই। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যাদের সিভিয়ার ইনফেকশন তাদের প্রতি সপ্তাহে একটা করে খাইতে বলি, এরকম চলে 6 সপ্তাহ, ঠিক আছে, 6 সপ্তাহ। আর 200 mg ক্ষেত্রেও সেম, 200 mg সাধারণত 1 বেলায় দেওয়া হয়, এটা 2 বেলার কোনো স্কোপ নাই, 1 বেলা দেওয়া হয়। আর অনেক পেশেন্টদের ক্ষেত্রে আমাদের ওইরকম প্রতি সপ্তাহে একটা করে 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত এক্সটেন্ড করা লাগতে পারে যদি পেশেন্টের অবস্থা এরকম সিভিয়ার হয়, তাইলে। এছাড়া লাগে না। এছাড়া আমরা 7 দিনের একটা ডোজ দিই, 200 mg একটা করে 7 দিন, বা 150 mg একটা করে 7 দিন, অথবা 50 mg 2টা করে 7 থেকে 14 দিন, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে ফ্লুকোনাজলের বা ফ্লুগালের ডোজটা ঠিক করি। আর ক্লোরোহেক্সিডিন বা মাউথওয়াশের কথা তো আগেই বললাম, ওই আগের মতোই 10 ml হাফ গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে দিনে 2 বার কুলকুচি করতে হবে 7 থেকে 14 দিন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ক্যান্ডিডা বা ওরাল থ্রাশের ট্রিটমেন্ট। এর আরেকটা নাম ওরাল থ্রাশ, ঠিক আছে। এই যে ছবি দেওয়া আছে দেখেন, জিহ্বার উপর সাদা 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 হয়ে যায়, এইটাই হচ্ছে ওরাল থ্রাশ। ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটুক বললাম এইটুক, জাস্ট একটা অয়েনমেন্ট মানে ওরাল জেল, মাইক্রোরাল প্লাস ফ্লুগাল অথবা ইট্রা, এটুক দিলেই হবে। আর হচ্ছে মাউথ ওয়াশ, আর কিছু এই জায়গায় কোনো কথা নাই, ঠিক আছে। এবার আসেন বড় ডিজিজে আমরা যাই, টাইফয়েড। টাইফয়েড নিয়ে কথা বলবো। কোশ্চেন আপনাদের থেকে আমি লাস্টে নিব, সমস্যা নাই, টাইম দেব। টাইফয়েড ফিভার, টাইফয়েডের নাম আশা করি সবাই শুনছেন। টাইফয়েডের ভালো নাম এন্টারিক ফিভার, ঠিক আছে। এর ভালো নাম হচ্ছে
এন্টারিক ফিভার, ডাক নাম হচ্ছে টাইফয়েড, আমরা টাইফয়েড নামে ডাকি, কিন্তু এর ভালো নাম এন্টারিক ফিভার। এর নাম এন্টারিক ফিভার কেন হইলো? এন্টারিক কথার মানে কি? এন্টারিক বলতে মূলত বুঝাচ্ছে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন কি জিনিস? আমাদের পেটের ভিতরে যে নাড়ি বুড়ি থাকে এগুলার নামই হয়েছে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, মানে নারী বুড়ি। মানে এই জ্বরটা হয় হচ্ছে নারী বুড়িতে এফেক্ট করে, ঠিক আছে? পেশেন্টের হয় জ্বর কিন্তু এফেক্টটা করে যায় ইন্টেস্টাইন, এই জন্যই নাম হচ্ছে এন্টারিক ফিভার। টাইফয়েডের ট্রিটমেন্ট যদি কেউ না করে তাহলে আলটিমেট ইফেক্ট হচ্ছে নারী বুড়ি ফুটা হয়ে যাওয়া, একদম লাস্ট স্টেজে নারী বুড়ি ফুটা হয়ে যায়, পারফোরেশন হয়ে যায়, আলটিমেটলি অপারেশন লাগে, ঠিক আছে? এটি হচ্ছে টাইফয়েডের একদম শেষ ধাপ। আর এর আগে তো আস্তে 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 আপনার শরীরে নানা ধরনের ক্ষতি করবেই। তাহলে টাইফয়েড ফিভার হয় হয়েছে সালমোনেলা নামক একটা ব্যাকটেরিয়া দিয়ে। সালমোনেলা, সালমোনেলা টাইফি আর প্যারাটাইফি, এরা দুই ভাই। মেইনলি হয় টাইফি দিয়ে, আবার অনেক সময় প্যারাটাইফি দিয়েও হইতে পারে। এই জায়গায় তাই আছে লেখাটা, টাইফয়েড ফিভার ইজ এ অ্যাকিউট সিস্টেমিক ইনফেকশন caused by mainly by salmonella, ঠিক আছে? সালমোনেলা ইট স্প্রেড থ্রু কন্টামিনেটেড ফুড। আচ্ছা, কিভাবে ছড়ায় তাই লেখা। টাইফয়েড জ্বর সাধারণত কিভাবে হয়? এটা খাদ্যের মাধ্যমে হয়, ঠিক আছে? খাদ্যের মাধ্যমে হয় মানে কি? পানিবাহিত রোগ। এটা খাবারের মাধ্যমে আপনার শরীরে ঢুকবে, ঠিক আছে? খাবারের মাধ্যমে আপনার শরীরে ঢুকবে। অনেকে বলে টাইফয়েড ব্লাডের মাধ্যমে ছড়াইতে পারে, কিন্তু এটা ওরকম ডেফিনিটিভ প্রমাণ আমরা এখন পর্যন্ত পাইনি যে রক্তের মাধ্যমে টাইফয়েড ছড়াবে। রক্তের মাধ্যমে বলতে ধরেন একজনের টাইফয়েড হয়েছে, তার শরীর থেকে যদি আপনি রক্ত নেন তাহলে আপনারও টাইফয়েড হবে, কিন্তু এর ডেফিনিটিভ প্রমাণ আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি, তাই আমরা বলি না। এজন্য আমরা বলি সবসময় হয়েছে কন্টামিনেটেড ফুড, মানে দূষিত খাদ্যের মাধ্যমে ছড়াবে। আপনি মুখ দিয়ে যেসব খাবার খাচ্ছেন এইসবের মাধ্যমে এই টাইফয়েডটা সাধারণত ছড়ায়, ঠিক আছে? এই মোড অফ ট্রান্সমিশন মানে কিভাবে ছড়ায় তাই লেখা ফিকোরাল রুট। ফিকোরাল রুট বলতে বোঝায় পানিবাহিত রোগ, ঠিক আছে? পানিবাহিত রোগ। এরপর হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে? ইনকিউবেশন পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ড বলতে বোঝায় সুপ্ত অবস্থা। সুপ্ত অবস্থা, এই রোগটা মানে জীবাণুটা 3 থেকে 20 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে আপনার শরীরের মধ্যে। সুপ্ত অবস্থায় আপনার শরীরে কোনো সিমটম প্রকাশ করে না। সুপ্ত অবস্থা কি জিনিস? ধরেন আপনি আজকে খাইলেন কোনো একটা বাইরের খাবার, এর মাধ্যমে এইটা আপনার শরীরে ঢুকলো, কিন্তু আপনার সিমটম প্রকাশ পাইছে 21 দিন পর। তাহলে এই যে 21 দিন মাঝখানের টাইমটা, এই টাইমটাই হচ্ছে সুপ্ত অবস্থা, ঠিক আছে? এই টাইমে আপনার শরীরে কোনো সিমটম আসবে না। এই টাইমে জাস্ট ইনফেকশনটা আপনার শরীরে আস্তে আস্তে বংশবৃদ্ধি করতেছে, ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করতেছে আর ইনফেকশনের জন্য। এরপর আপনার শরীরে ইনফেকশন করবে। এই যে মাঝখানের টাইম পিরিয়ড, যে আপনার খাবার খাওয়া থেকে জ্বর আসার মাঝখানের যে টাইম পিরিয়ড, এইটারই বলা হয় সুপ্ত অবস্থা। এবার আসেন এর লক্ষণ, সিমটম কি কি হতে পারে, ঠিক আছে? লক্ষণ বা সিমটম। প্রথম লক্ষণই হচ্ছে জ্বর, হাই ফিভার থাকে। টাইফয়েডে অল টাইম হাই ফিভার থাকবে, লো ফিভার থাকবে না। ফিভার সাধারণত 3 প্রকার, আমি বোধহয় আগেও আপনাদের বলছি কখনো। হাই, লো, আর একটা ইন্টারমিডিয়েট। লো গ্রেড বলতে বোঝায় 99 থেকে 100। ইন্টারমিডিয়েট গ্রেড মানে মাঝারি বলতে বোঝায় হচ্ছে 100-র উপর থেকে 102 এর কম, ঠিক আছে? মানে 101, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট গ্রেড। আর হাই ফিভার বলতে বোঝায় 102 প্লাস। তাহলে টাইফয়েডে থাকে হচ্ছে হাই ফিভার, ঠিক আছে? হাই ফিভার এখানে 102 প্লাস আপনি তার টেম্পারেচার পাবেন যদি থার্মোমিটার দিয়ে মাপেন। আর কন্টিনিউয়াস ফিভার, কন্টিনিউয়াস মানে এক টানা। এই জ্বর সহজে নামতে চায় না, আপনি যতই তারে প্যারাসিটামল খাওয়ান, খাওয়ানোর পর দেখা যাবে আধা ঘন্টা ভালো থাকতেছে, এরপরে আবার জ্বর আসতেছে, ঠিক আছে? মানে এই জ্বর সহজে নামতে চায় না, হাই এন্ড কন্টিনিউয়াস ফিভার। এরপর হেডেক, ম্যালাইস, অ্যানোরেক্সিয়া, বডি এক। হেডেক মানে মাথা ব্যথা, বডি এক মানে গা ব্যথা। টাইফয়েডের রোগীদের গা ব্যথা, মাথা ব্যথা সবকিছুই থাকে। ম্যালাইস মানে দুর্বলতা, ঠিক আছে? দুর্বলতা। আর অ্যানোরেক্সিয়া মানে হচ্ছে ক্ষুধামন্দা, খেতে চায় না পেশেন্ট, ঠিক আছে? খেতে চায় না। তাহলে এইসব পেশেন্টের এগুলো থাকে। এরপর আসেন অ্যাবডোমিনাল পেইন, গুরুত্বপূর্ণ জিনিস, পেটে ব্যথা, ঠিক আছে? টাইফয়েডের রোগীদের পেটে ব্যথা থাকে, অ্যাবডোমিনাল পেইন থাকে। এরপর ডায়রিয়া আর কনস্টিপেশন, এই জায়গায় দুইটা কথা লেখা আছে, ডায়রিয়াও হয় কনস্টিপেশন হয়, দুইটা জিনিসই হয় পেশেন্টের। দুইটাতে একবারে হইতে পারে না, দুইটা আলাদা আলাদা ভাবে হয়। পেশেন্টের প্রথমে থাকে কনস্টিপেশন, মানে রোগের জ্বর আসলো, জ্বরের প্রথম 2-3 দিন থাকবে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য। 2-3 দিন পর রোগীর ডায়রিয়া শুরু হবে, ঠিক আছে? 2-3 দিন পর দেখা যাবে রোগীর আবার পাতলা পায়খানা শুরু হয়েছে। এই জন্য বলতেছে ডায়রিয়া আর কনস্টিপেশন দুইটাই থাকে। প্রথম দিকে থাকে কোষ্ঠকাঠিন্য, পরের দিকে ডায়রিয়া শুরু হইতে পারে। সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু রোগীদের ক্ষেত্রে হইতে পারে। তারপর রিলেটিভলি ব্র্যাডিকার্ডিয়া। রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া বলতে বোঝায় পালস কমে যাওয়া, ঠিক আছে? আপনি তার পালস রেট কম পাবেন। সাধারণত জ্বরের পেশেন্টের আমরা পালস বেশি পাই, খালি এই টাইফয়েডের ক্ষেত্রে উল্টা ফিচার পাই, জ্বর হইলেও তার পালস কমে যায়, ঠিক আছে? পালস কমে যায়। কফ কাশি থাকতেও পারে, নাও থাকতে পারে, এইটা কোনো এসেনশিয়াল ওরকম ফিচার না যে থাকবে, এটা না থাকার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? আর ইনসোমনিয়া, এটা থাকতে পারে। জ্বর হইলে এমনি ইনসোমনিয়া সবারই মোটামুটি হয়। জ্বর হইলে পেশেন্ট ঘুমাতে চায় না, ইনসোমনিয়া মানে ঘুমাতে না চাওয়া, ঠিক আছে? হইতে পারে। আর ডেলিরিয়াম ইন সিভিয়ার কেস, ডেলিরিয়াম মানে হচ্ছে খিঁচুনি,
খিঁচুনি, ঠিক আছে? এটা যদি সিভিয়ার অবস্থা তৈরি হয়, টাইফয়েডের ৭-৮ দিন হয়ে গেছে, জ্বর কমতেছে না, সেই সব রোগীদের ক্ষেত্রে এই ডেলিরিয়াম মানে খিঁচুনি হইতে পারে, ঠিক আছে? খিঁচুনি হইতে পারে। এছাড়াও আমরা আরেকটু ফিচার পাই, টাইফয়েডের অবস্থা যদি খারাপ হয় তাইলে হচ্ছে র‍্যাশ ওঠে সারা শরীরে। সারা শরীর না, এই জায়গায় মেইনলি ওঠে বুক আর পেটে, ঠিক আছে? বুক আর পেটে। ডেঙ্গুর র‍্যাশ যেমন একদম টোটাল বডিতে ওঠে, হাত, পা, মুখ সব জায়গায় উঠতে পারে। কিন্তু এই জায়গার র‍্যাশটা ওঠে সাধারণত হইছে বুক আর পেটে, ঠিক আছে? এই ২ জায়গার ভিতরে সীমাবদ্ধ থাকে। র‍্যাশ মানে গুটি, লাল, গোটা, ঠিক আছে? এইটার নাম হইছে রোজেস স্পট র‍্যাশ বলি আমরা। রোজেস স্পট মানে গোলাপের পাপড়ির মতো দেখায়, ঠিক আছে? গোলাপের পাপড়ির মতো দেখায়। হবে কোথায়? বুক আর পেটে। সাধারণত বুক আর পেটে হয়। আর কি হইতে পারে? আর স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি পাইতে পারি। হেপাটোমেগালি মানে লিভার বড় হয়ে যাওয়া। স্প্লিনোমেগালি মানে হচ্ছে প্লিহা। আমাদের শরীরে প্লিহা আছে, প্লিহা বড় হয়ে যায়। এই দুটো অত ইম্পর্টেন্ট না, এই দুটো লাগবে না। উপরের যেগুলো বললাম এগুলো আমাদের ইম্পর্টেন্ট ফিচার, এগুলো জানলেই হবে, ঠিক আছে? এগুলো জানলেই হবে। এবার আসেন স্টেজ। টাইফয়েডের স্টেজ আমাদের ৪টা। সাধারণত ফার্স্ট উইকে এক ধরনের, সেকেন্ড উইকে এক ধরনের, থার্ড উইকে এক ধরনের, ফোর্থ উইকে আর এক ধরনের ফিচার সাধারণত প্রডিউস করে। আপনি যদি ট্রিটমেন্ট না করেন, অবহেলা করেন, তাহলে পেশেন্টের কন্ডিশন আস্তে আস্তে খারাপের দিকে যাবে। এই যেমন ফার্স্ট উইকের ক্ষেত্রে এই যে নর্মাল যেগুলো আমরা বললাম যে জ্বর হবে, এতক্ষণ যা বললাম, ফার্স্ট উইকে সাধারণত এগুলোই হয়। সেকেন্ড উইকে কি হবে? সেকেন্ড উইকে যদি আপনি ওই প্রথম উইকে যদি চিকিৎসা না করেন, সেকেন্ড উইকে দেখা যায় র‍্যাশ উঠে যাবে, র‍্যাশ উঠবে, লিভার বড় হয়ে যাবে, স্প্লিন বড় হয়ে যাবে। থার্ড উইকে কি হবে? থার্ড উইকে ওই যে বললাম যে নারী বুড়িতে যে ফুটা হবে, এই ফুটা হওয়ার প্রসেসটা শুরু হওয়া হবে, আনসারেশন, ক্ষত হওয়া শুরু হবে, ঠিক আছে? ক্ষত হওয়া শুরু হইলে বুঝবেন কিভাবে? পেট আস্তে শক্ত হতে থাকবে। আমাদের পেট তো রিল্যাক্স থাকে, নরম থাকে। এই পেশেন্টের হচ্ছে পেট আস্তে শক্ত হতে থাকবে। পেশেন্টের এই খিঁচুনি হওয়া শুরু হবে, পেশেন্ট কিচ্ছু খাইতে পারবে না, অসম্ভব পেটে ব্যথা হবে। আর ফোর্থ উইকে যদি কোনো কিছুই আপনি ট্রিটমেন্ট না করেন, তাহলে পেশেন্টের অবস্থা একদমই খারাপ হয়ে কোমায় চলে যাবে, আলটিমেটলি পেশেন্ট মরে যাবে, ডেথ অকার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ৪টা উইকে ৪ ধরনের ফিচার প্রডিউস করে। আমরা সাধারণত কিন্তু প্রথম উইকে ট্রিটমেন্ট শুরু করে দিই, ঠিক আছে? দেখা যায় ৩ দিনের পরে আসলেই পেশেন্টের আমরা ডিজিজ ওইরকম আইডেন্টিফাই করে টেস্ট দিয়ে এরপর ট্রিটমেন্ট শুরু করে দিই। এবার আসেন কমপ্লিকেশন। কমপ্লিকেশন মানে জটিলতা কি কি হইতে পারে? আলটিমেট কমপ্লিকেশন পারফরেশন, ফুটা হয়ে যাওয়া, বাকিগুলো ওইভাবে লাগবে না। মেইন হচ্ছে কমপ্লিকেশন, ফুটা হয়ে যাওয়া, নাড়ি বুড়ি ফুটা হয়ে যাওয়া। ডায়াগনোসিস আমরা কিভাবে করব? এইটার ১ নাম্বারই হচ্ছে সিবিসি করি আমরা, ঠিক আছে? সবার আগে জ্বর নিয়ে পেশেন্ট আসলে আমাদের কাজ একটা সিবিসি করা। তাহলে আমরা প্রথমে সিবিসি করলাম। সিবিসি করলে আমরা কি পাবো? সিবিসি করলে আমরা দেখি যে ডাব্লিউবিসির কাউন্টের অবস্থা কি, বাড়তেছে কতদূর, ঠিক আছে? ডাব্লিউবিসি কাউন্ট বাড়তেছে না কমতেছে। ডাব্লিউবিসির ভিতরে আবার বিভিন্ন সাব টাইপ আছে, আপনাদের পড়াইছি। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। এই ক্ষেত্রে বেশি পাবেন নিউট্রোফিল কাউন্ট, ঠিক আছে? নিউট্রোফিল কাউন্টটা বেড়ে যাবে আর ডাব্লিউবিসি কাউন্টটা কমে যাবে, ঠিক আছে? এই দুইটা ফিচার আমরা সাধারণত পাই। এরপর এই দিয়ে তো আপনি কনফার্ম হইতে পারবেন না, ঠিক আছে? এর জন্য কনফার্ম করার জন্য আমাদের টাইফয়েডের টেস্ট দিতে হয়। টাইফয়েডের টেস্টের নাম হচ্ছে ভিডাল টেস্ট, ঠিক আছে? ভিডাল টেস্ট। কিন্তু বর্তমানে আমরা ভিডাল টেস্ট দিই না, আমরা দেই কি? ট্রিপল অ্যান্টিজেন। ওই যে আগেও একদিন পড়াইছিলাম ট্রিপল অ্যান্টিজেন, যে টাইফয়েডের মতোই আরো 2টা ডিজিজ আছে, লেপ্টোস্পাইরোসিস, আমাদের রিকেটশিয়া। এই জন্য আমরা ট্রিপল অ্যান্টিজেন দিয়ে দিই একবারই, যে যেইটাই হোক ধরা পড়ে যাবে। টাইফয়েড হইলেও ধরা পড়বে, রিকেটশিয়া হইলেও ধরা পড়বে, লেপ্টোস্পাইরোসিস হইলেও ধরা পড়বে। এবার একটা টেস্ট করান, ভিডাল নেগেটিভ আসলে আপনার আবার ফিরে ওইগুলো করাইতে হবে, ডাবল খরচ হবে। এই জন্য আমরা ডাবল খরচে যাইতে চাই না, আমরা প্রথমেই ট্রিপল অ্যান্টিজেন করি। ট্রিপল অ্যান্টিজেন করলে এই ট্রিপল অ্যান্টিজেনের ভিতরে ভিডাল টেস্ট আছে, তাহলে আমরা দেখতে পাবো ভিডাল টেস্ট পজিটিভ না নেগেটিভ বুঝবেন কি করে? এটার রেজাল্ট কি? এটার রেজাল্টে দেখবেন এই ভিডাল টেস্টের ক্ষেত্রে লেখা থাকে টিএইচ, টিও, এইচ, বিএইচ, এরকম পয়েন্ট দেওয়া থাকে। এই পয়েন্টগুলোর স্বাভাবিক মান হইছে 1:80, 1:40। এবার টাইফয়েড হইলে এটার 4 ফোল্ড রাইজ হয়, সাধারণত হইছে 1:320, 320 বা 1:160, এইরকম পাইলে আমরা বুঝি যে টাইফয়েড হয়েছে। আর যদি নর্মাল পান, 1:80 পান, 1:40 পান, তাহলে এটা নর্মাল, তার টাইফয়েড হয় নাই, তাহলে তার নেগেটিভ রিপোর্ট, ঠিক আছে? যদি বেশি পান, 1:160 বা 1:320, 320 বা 160, তাইলে হইছে এই টেস্টটা পজিটিভ, মানে তার টাইফয়েড হয়েছে, আপনি ধরে নেবেন। আর এর পরও আমরা ব্লাড কালচার করতে পারি। ধরেন ভিডাল টেস্ট আপনার দেখে মনে হলো পছন্দ হলো না, যে আপনার মনে হচ্ছে টেস্টটা সঠিক রেজাল্ট দেয়নি, তাহলে আপনি ব্লাড কালচার করতে পারেন। ব্লাড কালচার করলে ব্লাডের ভিতরে আমরা এই যে টাইফয়েডের জীবাণু সালমোনেলা পাবো, রেজাল্টে আসবে যে সালমোনেলা। কিন্তু ব্লাড কালচার করতে টাইম লাগবে, মিনিমাম 3 দিনের মতো টাইম লাগে, 72 ঘন্টার মতো টাইম লাগে, ঠিক আছে? এটা একদম সাথে আমরা পাই না, রেজাল্টটা একদম সাথে পাওয়ার সুযোগ নেই, আমাদের মিনিমাম 3 দিনের মতো টাইম লাগে। ব্লাড কালচার করলে আপনি ডেফিনিটিভ ডায়াগনোসিস করতে পারবেন যে কোন
জীবাণু দিয়ে হইছে। আর আগের দিনে স্টুল কালচার, ইউরিন কালচারও করতো, বর্তমানে এগুলো করা হয় না। ঠিক আছে? স্টুল কালচার, মলের কালচার করতো আর ইউরিনের কালচার হইতো। এগুলো হচ্ছে সেকেন্ড সপ্তাহ, থার্ড সপ্তাহে পজিটিভ হয়। এজন্য এগুলো আমরা করি না, এগুলো আমাদের হেল্পফুল না এখন। ঠিক আছে? আমাদের হেল্পফুল শুধু ভিডাল টেস্ট আর ব্লাড কালচার, এই দুইটা করি আমরা বুঝতে পারি টাইফয়েড কিনা। আর ভিডাল টেস্টের বদলে ট্রিপল অ্যান্টিজেন আপনি করতে পারবেন। এবার আসেন ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে টাইফয়েডের ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এর কোনো বিকল্প নাই। টাইফয়েডের রোগীরে যদি আপনি খালি প্যারাসিটামল খাওয়াই সুস্থ করতে চান, ওই পেশেন্ট আস্তে আস্তে খারাপ হইতে থাকবে, মৃত্যুর দিকে চলে যাবে। ঠিক আছে? এজন্য টাইফয়েডের পেশেন্ট আপনি যদি টাইফয়েড ডায়াগনোসিস করে ফেলান বা টাইফয়েড মনে হয়, তাহলে অবশ্যই তার অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। ঠিক আছে? অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কি করণীয়? যদি একদম প্রথম দিকেই ডায়াগনোসিস করতে পারে ৩-৪ দিনের ভিতর, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওরাল মানে এই যে ট্যাবলেট ক্যাপসুল এগুলো খাওয়াইতে পারি। আর যদি এই প্রথম দিকে না হয়, একটু 1 সপ্তাহ ক্রস হয়ে যায়, সেই ক্ষেত্রে আর ট্যাবলেট ক্যাপসুলে কোনো কাজ হবে না। সেই ক্ষেত্রে আমাদের ইন্ট্রাভেনাস দিতে হবে, মানে ইনজেকশন দিতে হবে। ইনজেকশনের ক্ষেত্রে আমি আগে বলতেছি, ইনজেকশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস সেপ্ট্রাক্সন। ঠিক আছে? সেপ্ট্রাক্সন বাজারে সেপ্ট্রন, অ্যারিকজন এইসব নামে কিনতে পাওয়া যায়। ঠিক আছে? সেপ্ট্রাক্সনের এই ক্ষেত্রে ডোজ হয়েছে 2 গ্রাম। ঠিক আছে? আমরা সাধারণত কিন্তু 2 গ্রাম অন্য কোনো ডিজিজ দেই না, কিন্তু টাইফয়েডের ক্ষেত্রে আমাদের 2 গ্রামের ইনজেকশন দিতে হবে, ডেইলি একটা করে। ঠিক আছে? ডেইলি একটা করে 2 গ্রামের ইনজেকশন আমরা মিনিমাম 3 থেকে 5 দিন দিই। 5 দিনটাই ফলো করা হয়। টাইফয়েডের ইনজেকশন 5টার কম দেওয়া যায় না, মানে 5 দিনের কম ট্রিটমেন্ট করা যায় না। করলে দেখা যায় কি রিল্যাপস কেস হিসেবে এই পেশেন্ট আবার কিছুদিন পর টাইফয়েড নিয়ে আসবে। এই জন্য আমরা মিনিমাম 5 দিন ইনজেকশন দিই। 5 দিন দেই 2 গ্রাম করে। ঠিক আছে? 2 গ্রাম করে সেপ্ট্রাক্সন দিবেন 5 দিন করে। অনেকের ক্ষেত্রে যদি ডায়রিয়া হয়, টাইফয়েডের রোগীর তো ডায়রিয়া হইতে পারে বলছি, তাদের ক্ষেত্রে আলাদা করে মেট্রিলও অ্যাড করতে হবে। ঠিক আছে? মেট্রিলও অ্যাড করতে হবে তাদের ক্ষেত্রে, এই মেট্রিলটাও চালাই যাবেন এইরকম ভাবে। ঠিক আছে? এই দুইটাই আমরা মেইনলি ইউজ করি। সিপ্রোফ্লক্সাসিন বর্তমানে ইউজ করি না, এতে ভালো একটা খুব হয় না। আর যদি প্রথম দিকে ধরা পড়ে, তাইলে আমরা বলছি ওরাল দেয়া যাবে। ঠিক আছে? ওরাল মুখে খাওয়ার ওষুধ। মুখে খাওয়ার ওষুধের ক্ষেত্রে আপনি এজিথ্রোমাইসিন অথবা সেফিক্সিম যে কোনো একটা দিতে পারেন। এজিথ্রোমাইসিন দিলে ডেইলি একটা করে খেতে হবে 7 দিন, ডেইলি একটা করে 7 দিন। ঠিক আছে? আর সেফিক্সিম দিলে ডেইলি 2টা করে, সকালে একটা রাতে একটা, এরকম করে 7 দিন। যদি প্রথম দিকে ধরা পড়ে, সাধারণত টাইফয়েডের ক্ষেত্রে ইনজেকশন দেয়া লাগে। পেশেন্ট এত তাড়াতাড়ি আপনার কাছে আসে না কখনো, দেখা যায় 7 দিন হয়ে যায়। এই জন্য আমাদের ইনজেকশনই দেয়া লাগে। অ্যান্টিবায়োটিক হচ্ছে মেইন ট্রিটমেন্ট। এর পাশাপাশি আপনি সিমটোমেটিক ট্রিটমেন্ট গুলো করবেন। জ্বর থাকে, যেহেতু হাই ফিভার থাকে, পেশেন্টের ক্ষেত্রে কি দিবেন? সাপোজিটরি দিবেন, নাপা ট্যাবলেট দিবেন। ঠিক আছে? সাপোজিটরি, নাপা ট্যাবলেট। সাপোজিটরি আর ট্যাবলেট একত্রে দেওয়া যায় না, মিনিমাম 4 ঘন্টার গ্যাপ থাকতে। ঠিক আছে? যদি ধরেন আপনি হচ্ছে তারে সাপোজিটরি দিলেন, একটা সাপোজিটরি যদি এখন দেন, তাহলে ট্যাবলেট খাওয়ানোর জন্য তার মিনিমাম 4 ঘন্টা গ্যাপ রাখতে হয়। ঠিক আছে? আমরা পরপর দুইটা একসাথে দেই না, মিনিমাম 4 ঘন্টা গ্যাপ। কিন্তু আমরা বর্তমান কি আমাদের দেশের প্র্যাকটিস 2-2.5 ঘন্টা পরে দিয়ে দেয়। এটার কারণ আছে, আমাদের নাপার ক্ষেত্রে একবারে 1 গ্রাম দেওয়া যায়, কিন্তু আমরা তো 1 গ্রাম দিই না, আমরা দিই 500। সাপোজিটরিও দিই 500, ট্যাবলেটও দিই 500। এই জন্য এই ক্ষেত্রে 2 ঘন্টা পর বা 1 ঘন্টা পর দেয়া যায়। কিন্তু 1 গ্রামের যদি কাউরে ট্যাবলেট খাওয়ান, ধরেন আপনি একটা পেশেন্টের নাপা 1 খাওয়াইছেন, নাপা 1 খাইলে তারে অবশ্যই পরবর্তী ডোজ দেওয়ার ক্ষেত্রে 4 ঘন্টা ওয়েট করতে হবে। এর মাঝে আপনি কোনো ডোজ তারে দিতে পারবেন না। ঠিক আছে? তাহলে আমরা এই ক্ষেত্রে প্যারাসিটামল দিয়ে জ্বর কমাবো, সাপোজিটরি দিতে পারি জ্বর যদি 102 এর বেশি থাকে। আর যদি জ্বর কমে আছে, সেই ক্ষেত্রে আমরা ট্যাবলেট দিব। ট্যাবলেটের ক্ষেত্রে আমরা প্লেন নাপাই সাজেস্ট করি, প্লেন নাপা দিলেই এই ক্ষেত্রে হবে। এরপর আসেন পেটে ব্যথা থাকে পেশেন্টের, পেটে ব্যথার জন্য আপনারা অ্যালজিন দিবেন। ঠিক আছে? অ্যালজিন একদিনে সর্বোচ্চ 3টা দেওয়া যাবে। ইনজেকশন বা মুখ খাওয়ার ট্যাবলেট যেটি দেন সর্বোচ্চ 3টা দেওয়া যাবে। ব্যথা কমে আসলে আস্তে আস্তে বাদ দিয়ে দিবেন, লাগবে না। ব্যথা কমলে আর লাগবে না। গ্যাস্ট্রিকের ওষুধ ইউজ করতে হলে গ্যাস্ট্রিকের ওষুধ যে কোনোটা ইউজ করা যাবে, ইসোমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, অমিপ্রাজোল, কোনোটাই কোনো সমস্যা নাই। কিন্তু ডায়রিয়া হইলে পেশেন্টের, যদি পাতলা পায়খানা থাকে এই পেশেন্টের, সেই ক্ষেত্রে প্যান্টোপ্রাজোল ইউজ করবেন, বাকিগুলো ইউজ করবেন না, কারণ বাকিগুলো ডায়রিয়া বাড়ায়, পাতলা পায়খানা বাড়ায়। এই জন্য আমরা প্যান্টোপ্রাজোল ইউজ করি। আর কিছু হয়েছে কমন আমরা অ্যাডভাইস দিই, কি অ্যাডভাইস দিই? বেড রেস্টে থাকতে বলি, একদম পূর্ণ বিশ্রামে থাকতে বলি, প্লাস ফ্লুইড ব্যালেন্স মেনটেন করতে, মানে পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে হবে। বেশি খাওয়ার দরকার নাই, পর্যাপ্ত পরিমাণে খাইতে হবে। আর পেশেন্ট যদি মুখে না খাইতে পারে, বমি হয়, সেই ক্ষেত্রে স্যালাইন চালু করে দিবেন, নরমাল স্যালাইন বা হার্ট প্যান সলিউশন। যদি ডায়াবেটিস না থাকে, গ্লুকোজ স্যালাইন যেগুলো বলে, ডিএনএস, এগুলোও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর ডায়াবেটিস থাকলে অনলি নরমাল স্যালাইন, বাকিগুলো দেওয়া যাবে না। ডায়াবেটিসের পেশেন্টের বাকিগুলো দেওয়া যায় না। ঠিক আছে? তাতে গ্লুকোজ বাড়ে, অনলি নরমাল স্যালাইন। আর যদি বমি হয়, তাহলে বমির ওষুধ অ্যাড করবেন। বমির ওষুধের জন্য আমরা ইমিস্টাট অ্যাড করি। ঠিক আছে? ইমিস্টাট অথবা প্যালোক্সি, ইমিস্টাট অথবা প্যালোক্সি, এই দুইটার যে কোনো একটা।
এই হচ্ছে টোটাল ট্রিটমেন্ট। আর যদি কমপ্লিকেশন ডেভেলপ করেই ফেলা, এরকম পেট শক্ত হয়ে যায়, আপনি যদি মনে করেন যে তার পারফরেশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে সার্জিক্যাল অপারেশন লাগবে। অপারেশন ছাড়া তার আর কোনো গতি নেই। যদি পারফরেশন একবার ফুটা হয়ে যায়, এই ফুটার অপারেশন ছাড়া রিপেয়ার করা যায় না, ওষুধ দিয়ে রিপেয়ার করা যায় না, ঠিক আছে? তাহলে এই ট্রিটমেন্ট আর অবশ্যই পেশেন্টের উপদেশ দিতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ ফুলফিল করার জন্য। টাইফয়েডের রোগীর যদি অ্যান্টিবায়োটিক ঠিক মতো না খায়, মনে করে যে 2টা খাইয়েই ভালো হয়ে গেছে, তাহলে ওই রোগী প্রচুর পরিমাণে ভোগবে, রিল্যাপস কেস হিসাবে আসবে, পরের অবস্থা কিন্তু আরো অনেক খারাপ হবে, ঠিক আছে? এজন্য পেশেন্টরা ওইভাবে অ্যাডভাইস করবেন যে অ্যান্টিবায়োটিক জানি ঠিক মতো সে ডোজ কমপ্লিট করে। মিনিমাম 7 দিনের ডোজে আমরা দিই, অনেক রোগীদের 28 দিন পর্যন্ত দেয়া লাগে, ঠিক আছে? এটা এত মারাত্মক। টাইফয়েড কিন্তু খুবই মারাত্মক একটা ডিজিজ। টাইফয়েডে এবারে আর কোনো তেমন ট্রিটমেন্ট আমাদের লাগবে না। এবার আপনারা কোশ্চেন করতে পারেন, এই 3টে টপিকসের ভিতর কোশ্চেন থাকলে আপনারা করেন, কোশ্চেন না থাকলে আমি আবার আর একটু পড়া আছে ওইটুকু পড়াবো। আগে কোশ্চেন করেন, তারপর আমি বলতেছি। স্যার আমার 2টা কোশ্চেন, সেটা হচ্ছে ওই মেট্রো, এটা কি ওই ওষুধ দিতে হইব না ওই ইনজেকশন মেট্রো? আচ্ছা, মেট্রোর ক্ষেত্রে কি করণীয়? মেট্রো যদি আপনি যদি ওই যে আগের যেটা মানে সেপ্ট্রাক্সন যদি দেন, ইনজেকশনই যদি দেন অ্যান্টিবায়োটিক, তাহলে মেট্রো ইনজেকশন দেবেন। আর যদি মুখে খাওয়ার ট্যাবলেট দেন, তাহলে মেট্রো মুখে খাওয়ার ট্যাবলেট হিসেবেই দেবেন, ঠিক আছে? মানে 8টা যেভাবে ফলো করি, এই মেট্রো আমরা ওইভাবেই দিই। আর একটা ওই স্যালাইনটা কি স্যার বলছেন ওই মুখে খাবারের নাকি না ওই যে না না, ইনজেকশন? এটা ইনজেক্টেবল। স্যালাইন দিতে গেলে আপনার হচ্ছে ইনজেকশন দিতে হবে, ঠিক আছে? মুখে খাওয়ার স্যালাইন এই জায়গায় দেওয়ার খুব একটা দরকার নাই। স্যালাইন দিলে আমরা ইনজেকশন দিই। যদি পেশেন্ট মুখে ঠিক মতো খাইতে না পারে, মানে বমি হয়, তাহলে সেই ক্ষেত্রে তারে স্যালাইন দিতে হবে। নর্মাল স্যালাইন দিবেন, নর্মাল স্যালাইন সব পেশেন্টের জন্য সেফ, ঠিক আছে? এনএস আর কি, এনএস। থ্যাংক ইউ স্যার। আর কারো কিছু জানার আছে? স্যার টাইফয়েডের রোগীর কি খাবারের কোনো বাধ্যবাধকতা আছে স্যার? টাইফয়েডের রোগীদের খাবারের কোনো বাধ্যবাধকতা আছে কিনা? হ্যাঁ, খাবারের বাধ্যবাধকতা বলতে বোঝায় আমরা এই ক্ষেত্রে ওই যে তেল ঠেল জাতীয় খাবার একটু কম খাইতে বলি, অ্যাভয়েড করতে বলি। কারণ কি, এমনি তার হচ্ছে পেটে প্রচুর ব্যথা থাকে। আপনি যদি তৈলাক্ত খাবার বা বাইরের খাবার বলেন, এই খাবারগুলো আরো হচ্ছে পেশেন্টের অবস্থা খারাপ করে। এই জন্য আমরা এই তৈলাক্ত জাতীয় খাবার খাইতে নিষেধ করি। এ বাদে সব খাবার সে খাইতে পারবে, কোনো সমস্যা নাই। আর পেটে ব্যথা বেশি হলে আমরা হচ্ছে এনপিও করে দিই, মুখে খাবার দিই না। সেই ক্ষেত্রে জাস্ট স্যালাইন খাবে যদি পেটে ব্যথা বাড়তে থাকে আস্তে আস্তে, ঠিক আছে? এ বাদে এছাড়া কোনো সমস্যা নাই। পেটে ব্যথা না হলে সে সব খাইতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু তৈলাক্ত খাবারটা অ্যাভয়েড করতে হবে একটু। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, একটু বলে দিচ্ছি। এই যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে, এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর জন্য আমরা প্রথম দিকে কিন্তু অ্যাভোলাক দিতে পারি, বাট ওইটা সাবধানতার সাথে দিতে হবে। কারণ কি বলছি, পেশেন্টের আবার ইমিডিয়েটলি ডায়রিয়া ডেভেলপ করতে পারে। এই জন্য আপনি সাবধানতা অবলম্বন করে অ্যাভোলাক দিতে পারেন, ডোজটা কমাই দিবেন। মানে 4 চামচ ডোজ হলে 2 চামচ দিবেন, বা 2 চামচ দিতে চাইলে 1 চামচ দিবেন। এইভাবে কজেশন নিবেন, ঠিক আছে? একসাথে বেশি দিবেন না ডোজ। স্যার আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। টাইফয়েডের কি কোনো খাবার ওষুধ আছে? কেউ হয়তো বা একটু জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না কথাটা, একটু জোরে বলেন। বলছি টাইফয়েডের কি খাবার কোনো ঔষধ আছে স্যার? যদি কেউ মনে করেন ইনজেকশন নিতে পারে না, সেক্ষেত্রে তার জন্য কি ব্যবস্থা করা যায়? হ্যাঁ, তার ক্ষেত্রে আমরা খাবার ওষুধ দিই। ইনজেকশন নিতে না পারলে ওই যে বললাম সেফিক্সিম অথবা এজিথ্রোমাইসিন, এই ওষুধগুলো আমরা চালু করি, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে ডায়াগনোসিসটা আর্লি করতে হবে। দেখা যায় কি, টাইফয়েডের অবস্থা যদি খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ওই যে ইনজেকশন ছাড়া ভালো করতে পারি না, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি যদি আর্লি ডায়াগনোসিস করতে পারেন, তাহলে অবশ্যই খাবার ওষুধে কাজ হবে। এই ক্ষেত্রে আমরা সেফিক্সিম, এই যে বাজারে সেফ 3 কিনতে পাওয়া যায়, ঠিক আছে? এই সেফ 3 দিই 400 মিলিগ্রামের 2টা করে, অথবা এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রামের ডেইলি 1টা করে, ঠিক আছে? এই ওষুধটা চালু রাখি 7 দিনের জন্য। টাইফয়েডের হ্যাঁ স্যার বলেন। টাইফয়েডের কারণে নার্ভ ছিদ্র হয় স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাড়ি বুড়ি ছিদ্র হতে পারে। এটা হচ্ছে একদম শেষ স্টেজ, ঠিক আছে? আপনি যদি ট্রিটমেন্ট না করেন, তাহলে একদম শেষে যাইয়ে আলটিমেট হবে এই নাড়ি বুড়ি ফুটা হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ঠিক আছে? স্যার আমার একটু সমস্যা আছে দীর্ঘদিন ধরে। কি সমস্যা? হ্যাঁ বলেন বলেন, শুনতেছি, বলেন। স্যার আমার গলায় দীর্ঘদিন ধরে কাপ মানে কফ জন্মে রয়েছে। মানে জেলির আকারে কাশ দিলে কাশটা মানে আপনার কফটা জেলির আকারে শক্ত শক্ত খন্ড খন্ড আসে। শান্তি আছে না স্যার, কি করতে পারি? কাশি আছে, কাশি আছে, জি জি কাশিও আছে সাথে। জি, শুষ্ক কাশি।
আচ্ছা, কাশি কফ যদি দীর্ঘদিন ধরে থাকে আপনার একটু পরীক্ষা করতে হবে, ঠিক আছে? এটা টিবির লক্ষণ আপনি যেটা বলছেন, তাহলে আগে একটু পরীক্ষা করবেন। আর যদি পরীক্ষায় নেগেটিভ আসে তারপর আমরা অ্যান্টিবায়োটিক দিলে আপনার এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি আগে টিবির একটু পরীক্ষা করান, কারণ এটা দীর্ঘদিন যেহেতু আপনার পরীক্ষা করাটা ভালো আর কি, ঠিক আছে? নেগেটিভ তারা বলতেছে হয় নাই কিছু, কিন্তু কাশিটাই যাইতেছে না, কাশিটা আসো আপনি ওই পরীক্ষা করাইলে ওই রিপোর্টটা আমাকে পাঠায়েন, ঠিক আছে? পরীক্ষা করাইলে রিপোর্টটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দেন, আমি দেখে আপনার ওষুধ লিখে দেবো, সমস্যা নেই। গ্রুপে ছেড়ে দেবো স্যার? গ্রুপে না, ওই স্থানিক থেকে নাম্বার নিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন। আর কারো কোশ্চেন? ওকে আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি আরেকটা ছোট টপিক পড়াই, আপনারা মিউট হয়ে যান। এই জিনিসটাও আপনারা পাবেন, খুবই এটা ছোট জিনিস, একদমই ছোট, একটু বলে যে হিক্কাপ বা হেসকি। হেসকি মানে তো বুঝেন, ঠিক আছে? অনেকে যে হেসকি বারবার বারবার তুলতেই থাকে, পানি খায়, পানি খাওয়ার পরও কমে না, ঠিক আছে? এটার বলা হয় হিক্কাপ বা হেসকি, হিক্কাপ বা হেসকি, ঠিক আছে? হেসকি, হেসকি মানে ওইটা না। অনেকের ক্ষেত্রে আবার কি রিফ্লাক্স হয়, যে গলায় টক টক লাগে, ওইটা মানে কিন্তু হেসকি না। হেসকি মানে যেটা আমরা হেসকি বুঝাই হিক্কাপ, ঠিক আছে? এইটাই হচ্ছে হেসকি। হেসকির ক্ষেত্রে আপনাদের কি করণীয়? হেসকির ক্ষেত্রে সাধারণত তো পানি খায় মানুষ, ঠিক আছে? কিন্তু এই খেলে অনেকের কমে না, তার ক্ষেত্রে কি ওষুধ দিবেন, কি ওষুধ দিয়ে কমাবেন? তার ক্ষেত্রে একদম সহজ সমাধান হচ্ছে বেকলো খাওয়াবেন পেশেন্টকে, ঠিক আছে? বেকলো, বেকলোফেন বা বেকলো, এই বেকলো খাওয়াই দিলেই দেখবেন এসকি বন্ধ হয়ে গেছে। এর ডোজ একদিনে সর্বোচ্চ 3টা দেওয়া যায়, এতগুলা লাগেও না, ঠিক আছে? এতগুলা লাগেও না। নর্মাল পেশেন্টদের হইলে একটা খাওয়াইলে এসকি কমে যাবে। আর যাদের স্ট্রোকের পেশেন্টদের এই এসকিটা খুব বেশি হয়, ঠিক আছে? খুব বেশি হয়, তাদের ক্ষেত্রে আমাদের বেকলোফেনে অনেক সময় কাজ করে না, তাদের ক্ষেত্রে আমাদের অপসোনিল দেয়া লাগে, ঠিক আছে? অপসোনিল, অপসোনিল ট্যাবলেটও পাওয়া যায়, ইনজেকশনও পাওয়া যায়। আমরা ট্যাবলেট দিই প্রথমে, ট্যাবলেটে কাজ না হলে পরবর্তীতে ইনজেকশন দিই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই হেসকির করণীয়। হেসকির ক্ষেত্রে এই কয়েক 2-3টা ওষুধ খালি মনে রাখতেই হবে। ফার্স্টে বেকলোফেন, বেকলোফেনে কাজ না হলে অপসোনিল, অপসোনিল ফার্স্টে দেবেন মুখে 50 mg, যদি তাতেও কাজ নয় ইনজেকশন দিয়ে দেবেন হাফ অ্যাম্পুল, ইন্ট্রামাসকুলার, অবশ্যই মাংস বেশিতে, এটা কিন্তু আইবি দেওয়া হবে না, ইন্ট্রামাসকুলার, ঠিক আছে? ইন্ট্রামাসকুলার। আর হইছে নন আলসার ডিসপেপসিয়া, এটা একটু বলে দিই। নন আলসার ডিসপেপসিয়া মানে কি? নন আলসার ডিসপেপসিয়া অ্যাসিডিটি বলি আমরা যেটারে, ঠিক আছে? অ্যাসিডিটি, নরমাল অ্যাসিডিটি, ঠিক আছে? নরমাল অ্যাসিডিটির নামই হচ্ছে নন আলসার ডিসপেপসিয়া। এই ক্ষেত্রে পেশেন্টের কোনো আলসার হয় না। আলসার আপনাদের আমি পড়াইছি, ঠিক আছে? আলসার মানে তো পেটের ভিতর বা ডিউডেনামে ক্ষত তৈরি হয়ে যায়, কিন্তু নন আলসার ডিসপেপসিয়া কোনো ক্ষত তৈরি হয় নাই, তার খালি অ্যাসিড বেশি বেশি সিক্রেট হচ্ছে। তাহলে এটা আপনার কমাতে হবে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এইসব পেশেন্টের কমপ্লেন থাকে হয়েছে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা বুকে জ্বালা পোড়া। পেশেন্ট বলবে বুকে জ্বালা পোড়া করতেছে, ক্ষুধা মন্দা থাকে, পেটের ভিতর গ্যাস থাকে, ঠিক আছে? মেইন সমস্যাই তাই, পেটের মধ্যে গ্যাস, বুক জ্বালা পোড়া। এদের ক্ষেত্রে করণীয় কি? এদের ক্ষেত্রে অনেক হাইফাই ট্রিটমেন্টের দরকার হয় না, এদের ক্ষেত্রে খুব সামান্য করণীয়। কি ট্রিটমেন্ট দিবেন? নর্মালি তো গ্যাস্ট্রিকের ওষুধ পেশেন্ট খাইয়েই আপনার কাছে আছে, কিন্তু এতে কাজ হয় না। গ্যাস্ট্রিকের ওষুধ দেখা যায় সার্জেল, প্যান্টোনিক্স, এইসব জাতীয় ওষুধ খাইয়ে আছে, ঠিক আছে? ম্যাক্স প্রো, এগুলো খাইছে, ডেইলি 2টা করে খাইছে, অনেকদিন খাইছে, কিন্তু কাজ হয় না। তাদের ক্ষেত্রে করবেন কি? তাদের ক্ষেত্রে এই গ্যাস্ট্রিকের ওষুধ তো দিবেনই, এর সাথে সাথে একটু সিরাপ অ্যাড করে দেবেন, ঠিক আছে? সিরাপ অ্যাড করে দেবেন। কি সিরাপ অ্যাড করবেন? অ্যালজিসিড প্লাস জাতীয় সিরাপ, ঠিক আছে? অ্যালজিসিড প্লাস বা অ্যালজিসাম ম্যাক্স, এই জাতীয় সিরাপটা একটু অ্যাড করে দিবেন। দুই বেলা খাবে 2 চামচ করে, ঠিক আছে? 2 বেলা 2 চামচ করে খাবে। আর আগের যে ওষুধ তো ওটা তো চলবেই, পিপিআই চলবেই, এটা দিবেন 1 মাসের জন্য। এটা দিলেই দেখবেন পেশেন্ট মোটামুটি সুস্থ হয়ে যায়, ঠিক আছে? মোটামুটি সুস্থ হয়ে যায়। এই ক্ষেত্রে সিরাপটাও গুরুত্বপূর্ণ, এই গ্যাসের ওষুধের থেকেও সিরাপের গুরুত্ব এই জায়গায় বেশি। সিরাপ খাইলে পেশেন্ট হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর হ্যাঁ, আর একটা কন্ডিশন আছে, অনেকের স্ট্রেসের ফলে এই অ্যাসিডিটি হয়। স্ট্রেস মানে কি? দুশ্চিন্তা, কোনো কিছু নিয়ে সে প্রচুর দুশ্চিন্তায় আছে, সে একদমই শান্তিতে থাকতে পারতেছে না, যে কোনো কারণে হোক, সেটা চাকরির কারণে হোক বা কারণে হোক, যে কোনো কারণে হোক, তাদের ক্ষেত্রে অ্যাসিড সিক্রেশন সাধারণত বেশি হয়। তাদের ক্ষেত্রে আপনার রিল্যাক্স আগে করতে হবে। রিল্যাক্স করবেন কেমনে? অ্যান্টি ডিপ্রেসেন্ট, মানে আমরা যেগুলোরে বলি মাথা ঠান্ডা করার ওষুধ, অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যাড করে দেবেন। এই জায়গায় যেমন ট্রিপটিনের কথা লেখা আছে, ঠিক আছে? ট্রিপটিন দিতে পারেন, বা ওই যে আমরা ফ্রেনজিড জাতীয় ট্যাবলেট যেগুলো, এগুলো দিতে পারেন। এগুলো রাতে একটা করে চালাবেন, দেখবেন তাদের কন্ডিশন অনেক ইমপ্রুভ হয়ে গেছে। গ্যাস্ট্রিকের একটা অন্যতম কারণ কিন্তু এই যে নন আলসার ডিসপেপসিয়া, গ্যাস্ট্রিক বলতে আবার আলসারও বোঝে, এর অন্যতম কারণ একটা স্ট্রেস। স্ট্রেসে থাকলে অ্যাসিড সিক্রেশন বেশি হবে। তাদের ক্ষেত্রে স্ট্রেস কমানোর জন্য আপনারা এই ট্রিপটিন অথবা
এই যে ফ্রেনজিট, অ্যামজিক এইসব জাতীয় ড্রাগ একটু অ্যাড করে দেবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। 3 মাসের জন্য দেয়া লাগবে না, কম দিনের জন্য দিবেন। আপনারা 2 সপ্তাহের জন্য দিবেন, ঠিক আছে? 2 সপ্তাহ লাগলে 28 দিন, এরপর 28 দিন, এর বেশি দেওয়ার দরকার নেই। এই পেশেন্টের এরপরই উন্নতি সাধারণত হয়ে যায়, আর কিছু লাগে না। আর আগের দিনে তো অ্যান্টাসিড দিত, বর্তমানে আমরা অ্যান্টাসিড অত দিই। অ্যান্টাসিডের বদলে আমরা ওই যে অ্যালজিসিড প্লাস, অ্যালজিসাম প্লাস, ম্যাক্স এইসব জাতীয় দিই, প্রোগাবি, বিস্কোসিড এইসব জাতীয় সিরাপ আমরা দেই, ঠিক আছে? আর কিছু জানার আছে থাকলে বলেন। পড়ানো আজকের মতো শেষ হয়ে গেছে। আপনাদের কোনো কোশ্চেন এক্সট্রা থাকলে নাম একটু আবার বলেন স্যার। হ্যাঁ, সিরাপটার মানে হচ্ছে, সিরাপ হইছে আমরা অ্যালজিসিড প্লাস অথবা বিস্কোসিড, প্রোগাবি, অ্যালজিসাম সবই এক ধরনের সিরাপ, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছাড়ে আর কি। এই সিরাপটা আমরা দিই পেটের ভিতরে গ্যাস কমানোর জন্য, ঠিক আছে? এই সিরাপটা আমরা ডেইলি 2 চামচ করে সকাল আর রাতে ইউজ করতে বলি। সকালে 2 চামচ, রাতে 2 চামচ, এইরকম করে 1 মাস খাবে সে। 1 মাস খাইলেই দেখা যায় যে পেশেন্টের অনেক উন্নতি হয়, ঠিক আছে? স্যার সিরাপটা কি ওই গ্যাস্ট্রিকের ওষুধের মতো খাওয়ার আগে খেতে হবে? আচ্ছা, গ্যাস্ট্রিকের ওষুধের মতো খাবার আগে না পরে, সিরাপের ক্ষেত্রে আপনি আগেও খেতে পারেন, পরেও খেতে পারেন, কোনোটাই কোনো সমস্যা নাই, ঠিক আছে? খাবার পরে খাইলেও হবে, আগে খাইলেও হবে, এই ক্ষেত্রে কোনো করণীয় কিছু নেই। আর গ্যাস্ট্রিকের ওষুধের ক্ষেত্রে যেটা বলছেন যে আগে খাইতে হয় কিনা, এটাও একটা ভালো কোশ্চেন। গ্যাস্ট্রিকের সব ওষুধ কিন্তু আগে খাওয়ার নিয়ম নাই, ঠিক আছে? গ্যাস্ট্রিকের ওষুধ আমরা আগে খাবো কোনগুলো? এই যে মাম্পস প্রিপারেশন বাদে যেগুলো, এগুলো সবসময় আগে খাইতে হয়। আর যেগুলো মাম্পস প্রিপারেশন, এগুলো পরে খাইলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এদের যেমন সার্জেল মাম্পস, ম্যাক্সপ্রো মাম্পস, এগুলো খাবার পরেও খাওয়া যাবে। কিন্তু যেগুলো প্লেন সার্জেল, প্লেন ম্যাক্সপ্রো, এগুলো সবসময় খাবার আগে খাইতে হয়, নাহলে ঠিকভাবে কাজ করতে পারে না, ঠিক আছে? স্যার আরেকটা সিরাপের কথা যে বললেন মাথা ঠান্ডা রাখার, ওই সিরাপটার নাম একটু বলেন। সিরাপ না, ওইটা হচ্ছে ট্যাবলেট, ঠিক আছে? ট্যাবলেট, ট্রিপটিন বা ফ্রেনজিড ট্যাবলেট, এটা রোজ রাতে একটা করে খেতে হয়। এটা সিরাপ না, ট্যাবলেট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, নাহলে শেষ করব। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। টাইফয়েডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুখে রুচি না থাকে, তাহলে কি কোনো রুচির সিরাপ অথবা ট্যাবলেট দেওয়া যাবে? কোন রোগীর ক্ষেত্রে বলছেন? ডায়াবেটিস, টাইফয়েড হলে? হ্যাঁ, ও টাইফয়েডের রোগীদের হ্যাঁ দেওয়া যায়, জিঙ্ক দিতে পারেন তাদের ক্ষেত্রে, ঠিক আছে? আলাদা করে জিঙ্ক দিতে পারেন, এ বাদে আর কিছু লাগবে না। হ্যাঁ, সিরাপ না, অ্যাডাল্ট হলে ট্যাবলেটই খাওয়ান, ক্যাপসুল খাওয়ান, সকালে আর রাতে একটা করে, ঠিক আছে? এটা চলবে 2 সপ্তাহ বা 1 মাস, ঠিক আছে? ডেইলি 2টা করে, সকালে একটা, রাতে একটা। রাতে একটা, আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার টাইফয়েডে কি মাল্টিভিটামিন ইউজ করা যায় না? মাল্টিভিটামিন দেয়া যায় সব রোগীদের। মিউট করেন মাল্টিভিটামিন সব রোগীদের দেওয়া যায়, দিলে কোনো সমস্যা নাই। কিন্তু মাল্টিভিটামিনের আসলে ওইরকম আলাদা করে কোনো বেনিফিশিয়াল ইফেক্ট নাই। ওই যে বলে মুখে রুচি বাড়ানোর জন্য, একটু হইছে অ্যান্টিঅক্সিডেন্ট ইফেক্ট বাড়ানোর জন্য, এগুলোর ওইরকম কোনো আসলে ভিত্তি নাই যে দিলেই কাজ করবে, এমন না। এর থেকে বরং জিঙ্ক দিলে ভালো কাজ করবে। রুচির ক্ষেত্রে যদি আপনি জিঙ্ক দেন, সেই ক্ষেত্রে আরো ভালো কাজ করে, ঠিক আছে? আর মাল্টিভিটামিন দিলেও ওই জায়গায় কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। এটা আপনার রুচির উপর, আপনি যদি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার না দিতে চাইলে না দেন, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্যার আবার অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিক ওষুধ চলতে আছে, তার সাথে সিরাপ চলতে, হ্যাঁ ল্যাকটোলোজ ব্যবহার করা যায়? কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, শেষ করতেছি তাহলে আজকের মতো।